সূর্যটা পশ্চিম আকাশে হেলে গেছে ঘণ্টাখানেক হবে। ল্যাম্পপোস্টগুলো অন্ধকারে ঠাই মাথা তুলে দাঁড়িয়ে আছে। অন্ধকারটা আস্তে আস্তে চারিদিকে ঘিরে ধরছে। অনন্যা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু দেখছিল। যেদিন থেকে বাকশক্তি হারিয়ে ফেলেছে সেদিন থেকে একাকিত্ব ঘিরে ধরেছে অনন্যাকে। বিষাক্ত অতীতটা অনন্যা কিছুতেই মেনে নিতে পারে না। সারাদিন অভিনয় করতে করতে আরাফ ক্লান্ত হয়ে গেছে। এখনো অবধি গায়ের পাঞ্জাবিটাও খোলেনি। এই পাঞ্জাবিটা যে অরিনের পছন্দ করা ছিল। ব্যালকনির এক কোণায় বসে বসে গিটারে টুংটাং শব্দ করে যাচ্ছে। গিটারটাও ওর সাথে ছলনা করছে। কিছুতেই সুর তুলতে পারছে না। জোরে গিটারের তারগুলো টেনে ধরায় আরাফের হাত কেটে রক্তাক্ত হয়ে আছে। তাও আরাফ থামছে না, সুর তুলেই যাচ্ছে। আরাফের চোখ ভর্তি জল। বারবার অরিনের চেহারাটা সামনে ভেসে উঠছে। আরাফের ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে। শারমিন চৌধুরী কিচেনে চা বানাচ্ছিলেন। হঠাৎ কলিং বেল বাজায়। দরজা খুলতেই অবাক হয়ে গেল, কারণ দরজায় অরিন দাঁড়িয়ে আছে। দেখতে একদম পাগলের মতো কম লাগছে না। পরনের শাড়িটাও ভিজে। এই অবস্থায় অরিনকে এখানে দেখে শারমিন বেগম অবাক চোখে জিজ্ঞেস করে উঠল, তুমি এখানে এই অবস্থায়? অরিন কিছু না বলে ওনাকে ঠেলে ভেতরে ঢুকে সোজা উপরে আরাফের রুমে চলে এলো। আরাফের রুমে আসতেই ব্যালকনি থেকে টুংটাং আওয়াজ আসতেই অরিন জোর পায়ে ব্যালকনির দরজায় গিয়ে মলিন কণ্ঠে আরাফ বলে ডেকে উঠল। চেনা কণ্ঠ পেয়ে আরাফ পিছনে ফিরতেই হুট করে দাঁড়িয়ে গেল। অরিনকে চোখের সামনে বিধ্বস্ত অবস্থায় দেখে আরাফের চোখ কপালে। প্রশ্নসূচক কণ্ঠে অরিন বলতেই আরাফের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে বসল অরিন। তারপর আরাফের কলার ধরে চেঁচিয়ে বলে উঠল, তোকে অনেক ভালোবেসেছিলাম রে, আর তুই আমার সাথে বেইমানি করলি কেন? কি ক্ষতি করেছিলাম তোর? কেন আমার বাবার সম্মান মাটিতে মিশিয়ে দিলি? কেন আমাকে ঠকালি? একবার বলতে আমি তোর জীবন থেকে সরে যেতাম। তাহলে কেন আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি? কেন? আমার প্রশ্নের উত্তর দে। কেন এমন করলি? কেন? বলেই অরিন আরাফের গালে আরেকটা থাপ্পড় দিয়ে উঠল। তৃতীয় নম্বর থাপ্পড়টা দেওয়ার জন্য অরিন হাত তুলতেই আরাফ অরিনের হাতটা ধরে ফেলল। রাগে অরিনের গাল চেপে ধরে বলে উঠল, আরাফের গায়ে হাত তোলার অধিকার তোকে কে দিয়েছে? হাউ ডেয়ার ইউ ডফর কোথাকার! অরিনের ব্যথায় আহ বলে উঠল। আমার লাগছে আরাফ, ছাড়ো আমাকে, ছাড়ো। বলেই অরিন এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল। তারপর রাগী কণ্ঠে চেঁচিয়ে বলে উঠল, কেন এমন করলে তুমি? তোমার কাছে হাত জোর করছি, একবার আমাকে কারণটা বলো। আমি কোনো দিন আমার মুখ তোমাকে দেখাবো না, প্রমিস করলাম তোমাকে। প্লিজ একবার শুধু কারণটা বলো। আরাফ চোখের জলটুকু অরিনের থেকে লুকাতে হুট করে পিছনে ঘুরে গেল। চোখ বন্ধ করে দাঁত মুখ খিঁচে দুই হাত মুঠ করে আছে। অরিন এমন করলে আরাফ নিজেকে সামলাতে পারবে না। আরাফকে চুপ থাকতে দেখে অরিন আবারও কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, চুপ করে থেকো না আরাফ, প্লিজ একবার কারণটা বলো। আরাফ অরিনের চোখের আড়ালের চোখের জল মুছে নিয়ে রাগী ফেস করে রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে বলে উঠল, তোর মতো মেয়ের কাছে আমি কৈফিয়ত দিতে বাধ্য নই। তোদের মতো মেয়ের সাথে এমনই হওয়া উচিত। ব্যাস, অনেক বলেছো তুমি। আর না, আর কিচ্ছু শুনতে চাই না আমি। শুধু একটা কথা মনে রেখো, আজকের পর অরিন মনে প্রাণে শুধু একটা মানুষকে ঘৃণা করবে। সে কে জানো? সে হলো মিস্টার আরাফ চৌধুরী। যতদিন এই অরিন বেঁচে থাকবে ততদিন শুধু এই নামের মানুষটাকে ঘৃণা করবে। চললাম। বলেই অরিন চোখ মুছতে মুছতে দৌড়ে আরাফের বাড়ি থেকে বেরিয়ে আসলো। অরিন চলে যাওয়ার সাথে সাথে আরাফ রাগ কন্ট্রোল করতে না পেরে জোরে দেওয়ালে ঘুষি মেরে বসলো। একাধারে কয়েকবার দেয়ালে ঘুষি মারাই ওর পূর্বের রক্তাক্ত হাতটা আরো ক্ষতবিক্ষত হয়ে গেল। এক পর্যায়ে ক্লান্ত হয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ল। তারপর কাঁদতে কাঁদতে বলে উঠল, তুমি আমাকে ডিজার্ভ করো না অরিন। এই আরাফ তোমার যোগ্য না। যে তোমাকে সম্মানই করতে পারে না সে তোমার যোগ্য কি করে হবে বলো? ফাঁকা রাস্তায় এলোমেলোহীন ভাবে কাঁদতে কাঁদতে দৌড়ে চলেছে অরিন। চোখের জল যেন কিছুতেই বাদ মানছে না অরিনের। অরিন দৌড়ে এসে একটা ব্রিজের উপর বসে পড়ল কাঁদতে কাঁদতে। অরিন বসে পড়তেই ঝমঝম করে বৃষ্টি পড়া শুরু হলো। অরিনের মনে হচ্ছে এই বৃষ্টিগুলো অরিনকে সান্ত্বনা দিতেই এসেছে। অরিন এক নাগাড়ে কেঁদেই চলেছে।
যদি কিছুটা নিজেকে শান্ত করতে পারে। এই ঝুম বৃষ্টিতে একটা শীতল হাতের স্পর্শে অরিন শিউরে উঠল। উপরে তাকাতেই অন্ধকারে মানুষটাকে চিনতে পারল না অরিন। অরিন তাকাতেই সামনে থাকা ব্যক্তিটি মলিন কণ্ঠে বলে উঠল, আর কত কষ্ট পাবি বলতো? চেনা কণ্ঠস্বর পেয়ে অরিন একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। অরিনের কথা রাখতেই আহানি অরিনকে আরাফদের বাসায় নিয়ে এসেছিল। তখন অরিনকে আরাফদের বাসা থেকে দৌড়ে বেরিয়ে যেতে দেখে আহানও পিছু পিছু দৌড়ে আসে। অরিন দুহাত দিয়ে চোখের পানিগুলো মুছে বলে ওঠে, না ভাইয়া, আমি আর কাঁদবো না। কার জন্য কাঁদবো বলো? ওই নোংরা মানুষটার জন্য? কখনো না। আমি আর ওর জন্য চোখের পানি ফেলবো না। তোমাকে আর বাবাকে নিয়ে হ্যাপি থাকবো। ক্ষমা করো আমাকে, আমার জন্য তোমাদের সম্মান ধুলোয় মিশে গেল। না বোন, এতে তোর কোনো দোষ নেই। ভাগ্যের উপর কারো হাত থাকে না। বেশিক্ষণ ভিজলে শরীর খারাপ করবে। বাসায় চল, বাবা তোর জন্য অপেক্ষা করছে। আহান অরিনকে নিয়ে বাসায় চলে এলো। জানালা দিয়ে রোদের আলো ফারিহার চোখে পড়তেই ফারিহা বিরক্তি নিয়ে আস্তে আস্তে চোখ মেলে তাকালো। আশেপাশে ফিরতেই দেখে রিঙ্কু পাশে নেই। ফারিহা বিছানা ছেড়ে ব্যালকনিতে যেতেই হিমশীতল বাতাস ফারিহার মনটা একেবারে ফুরফুরে করে দিল। সকালের মিষ্টি রোদের আলো চারিদিকে ঝলমল করছে। গাছগুলো আপন মনে মাথা নেড়ে যাচ্ছে। ছোট ছোট পাখিগুলো উড়ে বেড়াচ্ছে চারিদিকে। নিজের অজান্তেই ফারিহার মুখে হাসি ফুটে উঠল। ফারু আপ্পি। রিঙ্কুর ডাকে ফারিহা পেছন ফিরে দেখে রিঙ্কু দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে কোথাও যাচ্ছে। কোথাও যাওয়া হচ্ছে বুঝি? আজকে আমার একজন স্পেশাল গেস্ট আসবে, তাকে রিসিভ করতে এয়ারপোর্ট যাচ্ছি আমি আর বাবা। তুমিও জয়েন করতে পারো আমার সাথে। না রিঙ্কু, আমার শরীরটা ভালো লাগছে না, তোমরা যাও, আমি মনির সাথে বাসায় থাকবো। তাছাড়া বাবাও চলে যাবে কিছুক্ষণ পর। ঠিক আছে। ফারিহা ব্যালকনি থেকে ভিতরে আস্তে আস্তে বলে উঠল, কে আসবে রিঙ্কু? বলা যাবে না, ইটস সারপ্রাইজ ম্যাম। পাগলি, বলতে হবে না। ফারিহা হাসতে হাসতে ফ্রেশ হতে চলে গেল। রিঙ্কিও মুচকি হেসে নিচে নিচে বলে উঠল, তুমি তো জানো না ফারু আপ্পি তোমার জন্য কি অপেক্ষা করছে। এত কষ্ট করে এত প্ল্যান করে তোমাকে এখানে এনেছি কি শুধু শুধু নাকি? রিঙ্কুও নিচে নিচে হেসে উঠল। তারপর বাবার ডাক পড়তেই রিঙ্কু চলল এয়ারপোর্টের উদ্দেশ্যে। অনেকক্ষণ যাবৎ কলিং বেল বেজেই যাচ্ছে। ডালিয়া বেগম কিচেন থেকে বের হয়ে আঁচলে হাত মুছতে মুছতে গিয়ে দরজা খুলতেই খুশি হয়ে গেলেন, কারণ দরজার বাইরেই ফায়াজ দাঁড়িয়ে আছে। ফায়াজ মামুনি বলেই ডালিয়া বেগমকে জড়িয়ে ধরল। কখনোই সবার সাথে কথা বলে নিজের রুমের দিকে পা বাড়ালো। একা বাসায় থাকায় ফারিহাত ঘুরে ঘুরে প্রত্যেকটা রুম দেখছিল। দোতলার একদম কর্নারের রুমটা অনেক সুন্দর পরিপাটি করে সাজানো, আর দেয়ালে একটা ফ্রেমে সুদর্শন একটি ছেলের ছবি ঝুলছে। ছেলেটা যে ফায়াজ তা ফারিহার বুঝতে অসুবিধে হলো না। ফারিহা পুরো রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। হু আর ইউ? হঠাৎ কারোর কণ্ঠে ফারিহা হক চকিয়ে উঠে পিছনে তাকাতেই দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কে এই ছেলেটা? এই প্রশ্নটাই ফারিহার মাথায় ফার্স্ট এলো। ছেলেটা ফারিহার দিকে ভ্রু কুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে দিয়ে বলে উঠল, ফারিহা তুই? এইবার ফারিহা ঠিক করে খেয়াল করলো ফারিহা একবার ফ্রেমে থাকা ছবিটার দিকে আর একবার ফয়েজের দিকে তাকাচ্ছে। কয়েকবার তাকিয়ে চোখগুলো বড় বড় করে বলে উঠল, ফাজ ভাইয়া, ইস, আমি চিনতেই পারিনি। অনেক বছর পর দেখা, তাই চিনতে পারিসনি। আমি কিন্তু এক দেখায় চিনে ফেলেছি। কখন আসলে? এই তো এলাম। ও, তার মানে তোমাকে আনতে রিঙ্কু আর আঙ্কেল গিয়েছিল। বচ্চের বেটি আমাকে নিল না। দুজন মিলে রাজ্যের আলাপ করতে লাগলো। ফায়াজ যে এত কথা বলতে পারে ওর অফিসের কেউ দেখলে এতক্ষণ হার্ট অ্যাটাক করে বসতো। কাল সারা রাত অরিন দু চোখের পাতা এক করতে পারেনি। চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছিল। অরিনের বাবাও খুব অসুস্থ হয়ে পড়েছে। আহান অনেক রাতে ঘুমানোর কারণে এখনো ঘুমোচ্ছে। অরিন ফ্রেশ হয়ে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, একটা সাদা থ্রি পিস গায়ে। চুলগুলো এলোমেলো ভাবে খোপা করা, চোখগুলো ফুলে উঠেছে, মুখটাও ভার ভার। ব্যস্ত শহরের মানুষগুলো রাস্তা দিয়ে ছুটোছুটি করছে। অরিন এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। আরো কারোর মলিন কণ্ঠের ডাক শুনে অরিন পিছনে তাকিয়ে দেখে জিনিয়া দাঁড়িয়ে আছে।
জিনিয়াকে দেখে অরিন একটু হাসার চেষ্টা করে বলে উঠল, কখন এলি? সরি রে, আমি খেয়াল করিনি। খেয়াল করবি কি করে, তোর উপর দিয়ে যা গেল। বলেই জিনিয়া একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর অরিনের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে উঠল, আরব ভাইয়া এমন কেন করলো আরু? জানি না রে, আমার দোষটা কোথায় ছিল? জিনিয়া, কেন ও আমাকে ঠকালো বলতে পারিস? আমিও ঠিক বুঝতে পারছি না। আরব ভাইয়া তো তোকে অনেক ভালোবাসতো, তাহলে এমন কেন করলো উনি? আরব আমাকে কখনোই ভালোবাসেনি জিনিয়া। যদি ভালোবাসতো তাহলে আমাকে এতগুলো মানুষের সামনে অপমান করে গায়ে হাত তুলতে পারতো না। কথাগুলো বলে অরিনের গলা ধরে আসছিল, চোখে পানি টলমল করছে, যে কোনো সময় গড়িয়ে পড়বে। আমি কথা বলবো আরব ভাইয়ার সাথে। তাতে কোনো লাভ হবে না রে, উল্টো তোকে অপমান করবে ও। তবে আমি ঠিক এর কারণ খুঁজে বের করব খুব শীঘ্রই। আরাফকে তো এর শাস্তি পেতেই হবে, হবেই। বলেই অরিন আবার বাইরের দিকে দৃষ্টি দিল। সারাদিন এভাবেই বিষণ্ণতায় কেটেছে অরিনের। রুমের বাইরে একবার পা রেখেছে, তাও বাবাকে দেখার জন্য। দুপুরের খাবারটা জিনিয়া জোড়াজুড়ি করে খাইয়ে দিয়ে গেছে অরিনকে। রাতের খাবার না খেয়েই বিছানায় শুয়ে পড়েছিল। শরীর ক্লান্ত থাকায় কখন ঘুমিয়ে পড়েছে অরিন নিজেই জানে না। ঘড়ির কাঁটায় 11টা বেজে 20 মিনিটে টিকটিক করে ক্লক ওয়াইজ ঘুরছে। অরিনের ঘুমের ঘোরেই এপাশ থেকে সোজা হয়ে শুয়ে পড়তেই মুখের উপর কারোর গরম নিঃশ্বাস অনুভব করতেই অরিনের ঘুমটা হালকা হয়ে গেল। অরিন স্পষ্ট অনুভব করছে ওর মুখের উপর কারোর গরম নিঃশ্বাস পড়ছে। হঠাৎ অরিনের গালে এক ফোঁটা পানি পড়তেই অরিন ফট করে চোখ খুলে ফেলতেই অন্ধকারের মাঝে কিছু একটা লুকিয়ে পড়ল। অরিন লাফ দিয়ে উঠে বসে গালে হাত দিতেই ওর গালটা ভিজে ভিজে মনে হলো। তার মানে সত্যি কেউ রুমে ছিল, কিন্তু কে? অরিন ভয়ার্থ কণ্ঠে বলে উঠল, কে কে এখানে? কে আছে রুমে? অরিন কাঁপা কাঁপা হাতে লাইটটা অন করতেই ব্যালকনির জানালার সামনে পর্দাগুলো নড়ে উঠল। অরিন তাড়াতাড়ি খাটের থেকে নেমে ব্যালকনিতে যেতেই দেখল কেউ একজন দৌড়ে গেট দিয়ে বেরিয়ে গেল। কিন্তু এত রাতে কি এসেছিল অরিনের রুমে? আই লাভ ইউ আরু পাখি, ভীষণ ভীষণ ভালোবাসি তোমাকে। একদম ঢং করবে না বলে দিচ্ছি। তুমি কি করে ভুলে গেলে আজকের দিনের কথা? আজকে কি ছিল আরু পাখি? সত্যি তো ভুলে গেছি। দেখছো, তুমি আমাকে একটু ভালোবাসো না আরাফ? আমার জন্মদিনের কথা কি করে ভুলে গেলে তুমি? অরিন মুখটা ভার করে টলমল চোখে কথাটা বলল। অরিনের বাচ্চা ফেস থেকে আরাফ মিটমিট করে হাসতে হাসতে জিভে কামড় দিয়ে দুই কানে হাত দিয়ে বাচ্চাদের মতো ফেস করে বলল, সরি মাই ডিয়ার আরু পাখি, বিশ্বাস করো আমি একদম ভুলে গেছি, প্লিজ রাগ করো না। আরাফের কথা শুনে অরিন কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, তুমি সত্যি ভুলে গেছো আরাফ? আরাফ একটু হেসে পকেট থেকে একটা রুমাল বের করে অরিনের চোখ বেঁধে দিয়ে দুষ্টুমি মাখা কণ্ঠে বলল, চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি করছো কি আরাফ? চোখ বাঁধলে কেন? আমার যা সারপ্রাইজ পাওয়ার কথা আমি তো পেয়ে গেছি, আর লাগবে না। অরিনের অভিমানী কণ্ঠের কথা শুনে আরাফ হাসতে হাসতে অরিনকে কোলে তুলে নিল। অরিন কোলের থেকে নামার জন্য হাত পা ছুটছে, কিন্তু আরাফ তো আরাফই, সে কি আর অরিনের কথা শুনবে? কিছুক্ষণ পর অরিনকে কোলের থেকে নামিয়ে অরিনের চোখটা খুলে দিতেই অরিন সামনে পিছে না তাকিয়ে সোজা আরাফের দিকে ঘুরে ছোট ছোট চোখ করে কোমরে হাত দিয়ে রাগী ফেস করে বলল,